গল্পের বাক্সবাই রৌমানানুপুর চ্যানেলে আমি রৌমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখে একটি রহস্য উপন্যাস হ্রদ। আজ শুনবেন উপন্যাসটির ৭ম পর্ব। কখন যে প্রণব আবার ফিরে এসে বসেছে অধ্যাপক বুঝতে পারেননি। তন্ময় হয়ে তিনি স্বপ্ন বিশ্লেষণ পাঠ করে চলেছেন। আমার অ্যানালিসিস প্রণব বলতে চাইল, কিন্তু তার আগে এই অধ্যাপক বলে উঠলেন, চমৎকার ব্যাখ্যা তোমার ঠিক হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু নৌকো বলতে তুমি এখানে ধরেছ বাণীব্রতর পারিপার্শ্বিক সংসার, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অর্থাৎ পারিপার্শ্বিক। কেমন কি না? আজ্ঞে হ্যাঁ, নৌকো একটা ভেসেল। আমাদের চলতি কথায় সবসময় জীবনতরণী কথাটা আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে নিজেকে বাদ দিয়ে সংসারের দিকে তাকালে কি মনে হয় না সত্যি বুঝি লোকজন, হাসি দুঃখ, অভাব অভিযোগ ভরা ভিড় করা একটা নৌকো ভেসে চলেছে। আমি শুধু তার নীরব দর্শক। শুধু বাণীব্রতর শৈশব জীবন কেন, তার উত্তর জীবনের দিনগুলো যেভাবে কেটেছে তাতে তো দেখি সে একা, নিরপেক্ষ, আত্মকেন্দ্রিক একটি প্রাণী। তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা একান্তই নগণ্য। আবার যাও আছে তাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। সংসার থেকে নিজেকে সে সরিয়ে রাখতে চায়। আর বাণীব্রতর মনের গড়নটাই সেরকম বলে আমার ধারণা। তখন তার পক্ষে নিজের শৈশব ও কৈশোর জীবনেও সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পারিপার্শ্বিক ব্যবহারিক জগৎকে দেখার ইচ্ছে কি যুক্তিযুক্ত নয়? আমি বলি কি, নৌকোর ব্যাখ্যাটা তুমি এভাবে করো না। যদিও তোমার আমার শেষ বক্তব্য একই দাঁড়াবে, তবু এখানে স্বপ্নে রূপান্তরিত নৌকো সময়ের প্রতীক হিসেবে দেখা দিয়েছে বলেই আমার বিশ্বাস। তাহলে স্বপ্নের পরবর্তী অংশের অর্থ দাঁড়ায় বাণীব্রতর সুখময় শৈশব জীবনের পর সময় কেটে যেতে লাগলো। ঘুম ভাঙল হঠাৎ। চোখ খুলে দেখি একটি নৌকো আমার বিছানার পাশ দিয়ে ভেসে যাচ্ছে। তাতে অনেক লোক। তাদের কথাবার্তা আমার কানে আসছিল। ওদের মধ্যে কেউ যেন বলল, এই হ্রদের জলে একটি মেয়ে ডুবে গেছে। তাদের কথা শুনে আমার ভীষণ ভয় হলো। আমার মতে এই অংশটুকুর অর্থ, বাণীব্রত একদিন তার পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের কারোর কাছ থেকে হঠাৎ জানতে পারল কি নিজে তার সাবকনশিয়াসে অনুভব করল প্রথম যে তার মার অ্যাক্সিডেন্টের জন্য সে দায়ী। সে দায়ী? প্রণব প্রায় চমকে উঠে উচ্চারণ করল, ইয়েস, হি থট হিমসেলফ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। হিজ কনসিয়াস পার্টলি অ্যাডমিটেড দ্য ফ্যাক্ট। যদি তার সজ্ঞান মনে আমি আমার মার দুর্ঘটনার জন্য দায়ী এই চিন্তা না আসবে, তাহলে সে ভয় পাবে না। স্বপ্নে তুমি হ্রদ কথাটার অর্থ বাদ দিয়ে রেখেছ। এখানে হ্রদ আর কিছুই নয়, বাণীব্রতর সমস্ত জীবনটার প্রতীক। ভেবে দেখো, স্বপ্নটুকুর অর্থ কেমন সহজ হয়ে এলো। একদিন হঠাৎ কোনো সূত্রে বাণীব্রত বোধহয় জানতে পারল তার জন্যে মা তার মারা গেছেন। এই জানার আঘাত যে কী তা তো বুঝতেই পারো। তারপর শুরু হলো তার অবচেতন মনে মারাত্মক পাপবোধের চিন্তা, আর সজ্ঞান মনে সেই পাপবোধকে অস্বীকার করার দুর্দমনীয় স্পৃহা। দ্য কনফ্লিক্ট কামস। বিপরীত উভয় চিন্তার দ্বন্দ্ব হলো শুরু। ব্রিজই তো হবে। শুধু দেখতে পেলুম হ্রদের এপার থেকে ওপার পর্যন্ত একটা ব্রিজ। সে ব্রিজের উপর একটা কুকুর বসে ডাকছে। কি বিকট তার ডাক আর জ্বলন্ত দৃষ্টি! কুকুরটা আমায় দেখতে পেয়ে লাফিয়ে পড়ার জন্য ছুটে এলো। ভয়ে আমার সমস্ত শরীর কেমন হয়ে আসে। কুকুরটা আমার ঘাড়ে লাফিয়ে পড়ার জন্য বিরাট লাফ দিল। এ অংশটায় তোমার সঙ্গে আমি একমত। ব্রিজ যেমন একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গার সংযোগ, লিঙ্ক রাখে, তেমনি বাণীব্রত সমস্ত জীবন ওই এক দুশ্চিন্তা দিয়ে লিঙ্ক আপ, মানে জোড়া থাকলো। কুকুরের ব্যাপারটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। আবার কোনো এক জায়গায় কুকুরের উল্লেখ আছে না? আজ্ঞে হ্যাঁ, তার শেষ স্বপ্নে আবার কুকুরের কথা আছে।
তাছাড়া বাণীব্রত ফ্রি অ্যাসোসিয়েশনের সময় অনেকবারই কুকুরের কথা বলেছে। হোয়াট ইট মিনস? অধ্যাপক চিন্তিত হলেন। আমার মনে হয় কুকুরটা বাস্তবেও কুকুর। ও কি কুকুর দেখে ভয় পায়? কুকুর দেখে ঠিক ভয় পায় না, অস্বস্তি বোধ করে। কুকুরের ডাক ভীষণ অপছন্দ করে। একদিন আমি পরীক্ষা করার জন্য ডাক্তার গুপ্তের গ্রে হাউন্ড কুকুরটা নিয়ে ওর কাছে গিয়েছিলাম। বাণীব্রতকে দেখে সে ডেকে উঠল। দেখলুম বাণীব্রত ভয় পেয়ে ছুটে তার কেবিনে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর কদিনই ও আমাকে দেখলে সোজা কেবিনে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিত। অনেক কষ্টে আমি তার সে ভয় ভাঙিয়েছি। অবশ্য আর কোনোদিন কুকুর নিয়ে তার সামনে যায়নি। ও যাক, তুমি দ্বিতীয় স্বপ্নটা বলো। অধ্যাপক আবার ইজি চেয়ারে গা এলিয়ে শুয়ে পড়ে পাইপে তামাক ভরতে লাগলেন। প্রণব তার ডায়েরিটা তুলে নিল। দ্বিতীয় এবং তৃতীয় স্বপ্ন দুটো তেমন জটিল নয়। তার কারণ স্বপ্নের এই দ্বিতীয় ও তৃতীয় পর্ব দুটির পরিপূরক হিসেবে বাণীব্রতর জীবনের দুটি অধ্যায়ের নানা বিষয় জানা সম্ভব হয়েছে। আপনি স্যার স্বপ্নটি পড়ে যান, আমি তার যা ব্যাখ্যা করেছি বলে যাই, তাতে সুবিধে হবে। বেশ তো, দাও। অধ্যাপক হাত বাড়িয়ে ওর ডায়েরিটা নিলেন। পাইপটা জ্বালিয়ে নিয়ে পড়তে লাগলেন। আমি মাঠের উপর দিয়ে হেঁটে চলেছি। ঝড় উঠেছে। গাছগুলো মাটির সঙ্গে মিশে যেতে লাগলো ঝড়ের দাপটে। মাঠের মধ্যে একটা বাড়ি দেখে আমি সেখানে গিয়ে উঠলাম। বাণীব্রত তার অশান্তিময় জীবনের দিনগুলো এক এক করে কাটিয়ে চলল। কৈশোর শেষ হলো, এলো যৌবন। দুশ্চিন্তার আত্মদ্বন্দ্ব যেন আরও বেড়ে উঠল। অন্তরে সে অনুভব করল যৌবনের প্রথম তাপ। মন চাইল একটুখানি আশ্রয়। অবশেষে সে আশ্রয় খুঁজে পেল বাণীব্রত। প্রণব থামল। কোয়াইট গুড। অধ্যাপক পড়ে যেতে লাগলেন আবার। একটি মেয়ে, হ্যাঁ, একটি মেয়ে এসে আমায় দরজাটা খুলে দিল। আমার বেশ মনে পড়ে। মেয়েটি আমায় দেখে হেসে বলল, এত দেরি হলো? আমিও হাসলুম। এই মেয়েটি বাণীব্রতর জীবনে আনল প্রথম প্রেম। প্রণব বলে চলল। যৌবনে বাণীব্রত যাকে তার সাথী করার জন্য উন্মুখ হয়ে উঠেছিল, যার কাছে চেয়েছিল আনন্দ, ভোগ, ভালোবাসা ও আশ্রয়, এই মেয়েটি সেই। বাণীব্রত ভেবে নিল তার দাবি মেটাবার ক্ষমতা আছে এর, এবং বাস্তবে এরই নাম নীলা। ইউ মিন দ্যাট লেডি, ওয়াইফ অব ডক্টর চক্রবর্তী? হ্যাঁ স্যার, তবে নীলা তখন কুমারী। বাণীব্রতর প্রেমের জীবনের এই শুরু। ক্যান ইউ এক্সপ্লেইন দিস? আমার বেশ মনে পড়ে মেয়েটি আমায় দেখে হেসে বলল, এত দেরি হলো? আমিও হাসলুম। আলাদাভাবে এ কথাটির ওপর আমি গুরুত্ব আরোপ করিনি, কেননা মেয়েটির হাসা এবং আসতে দেরি হওয়ার জন্য প্রশ্ন করা আর কিছু নয়, নীলা ও বাণীর সহজ ঘনিষ্ঠ পরিচয়কে বোঝাচ্ছে। আচ্ছা, তারপর পড়ি। খানিক পরে আমি সেই মেয়েটির সঙ্গে টেবিলে বসে খাচ্ছি। হঠাৎ কড়িকাঠ থেকে একটা দড়ির দোলনা ঝোলানো রয়েছে দেখি। কে একজন অন্ধকারে বসে দুলছে তাতে। দোলনাটা দুলতে দুলতে আমাদের টেবিলের কাছে এসে পড়ছিল। এত ভয় করছিল আমার, আমি বারণ করলুম। দোলনার লোকটা হেসে উঠে যেন আরও বাড়াবাড়ি শুরু করল। অধ্যাপক থামলেন। প্রণব বলে চলল, নীলার সঙ্গে বাণীব্রতর ঘনিষ্ঠতা বেশ বৃদ্ধি পেল। এমন সময় বাণীব্রত আবিষ্কার করল তার এবং নীলার ঘনিষ্ঠতা অন্তরাল থেকে আরেকজনের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এই লোকটিকে বাণীব্রত পছন্দ করে না, তাই মনে করতেও চায় না। ক্রমশই সেই অন্তরালের লোকটি বাণী ও নীলার প্রেম জীবনের গণ্ডির মধ্যে প্রবেশ করল। বাস্তবের ঘটনাও বোধহয় তাই। নীলা যদিও বলে ডাক্তার চক্রবর্তীর সঙ্গে তার আলাপ প্রথমটায় তেমন ঘনিষ্ঠ হয়ে ওঠেনি, তবু সে কথা বিশ্বাস করতে আমার বাধে। বরং আমার মনে হয়
বাণীব্রতর চোখের আড়ালে নীলা এবং ডাক্তার চক্রবর্তীর মধ্যে যথেষ্ট অন্তরঙ্গতা গড়ে উঠেছিল। বাণীব্রত যখন সেটা বুঝতে পারল তখন থেকেই অস্বস্তি এবং ভয়ে ও বেচারি মুষড়ে পড়ল। ডাক্তার চক্রবর্তী যদিও বাণীব্রতর ভাই এবং সমবয়সী বন্ধু, তবু মনে হয় বাণীব্রত ডাক্তার চক্রবর্তীকে মনে মনে কোনো দিনই খুব বেশি পছন্দ করত না। বিশেষত এহেন ঘটনার পর বাণীব্রতর মনে হয়েছে ডাক্তার চক্রবর্তী স্বভাবে স্বার্থপর, নির্দয়, যুক্তিহীন এক মানুষ। যাই হোক, শেষ পর্যন্ত বাণীব্রত বোধহয় ডাক্তার চক্রবর্তীকে বারণ করলে নীলার সঙ্গে বেশি মাত্রায় মেশামেশি করত। ডাক্তার চক্রবর্তী সে কথা হেসে উড়িয়ে দিয়ে নীলার সঙ্গে তার গোপন অন্তরঙ্গতা আরও বাড়িয়ে তুলল। অধ্যাপক মুখোপাধ্যায় মাথা নেড়ে অস্পষ্ট মৃদু দু একটা কথায় প্রণবের স্বপ্ন ব্যাখ্যায় সমর্থন জানাচ্ছিলেন। প্রণব চুপ করলে বললেন, অধ্যাপক, এবার শেষ অংশটুকু। খাওয়া ছেড়ে উঠে চলে আসতে যাচ্ছি, হঠাৎ দোলনা থেকে লোকটা নেমে এসে আমার হাত চেপে ধরল। দোলনার দড়িটা জড়িয়ে দিল আমার গলায়, বলল, আমার গলায় দড়ি দিয়ে মরাই উচিত। তারপর লোকটা সেই মেয়েটিকে নিয়ে হাসতে হাসতে চলে গেল। টেবিলের পাশে দাঁড় করানো পাথরের একটি ভাঙা ভেনাস মূর্তি এতক্ষণ পরে আমার চোখে পড়ল। ভেনাস মূর্তিটা যেন প্রাণ পেয়ে খিলখিল করে হেসে উঠল। স্বপ্নের এই অংশটুকু বেশ বুঝতে পারি। বাণীব্রত বুঝতে পারল নীলার সঙ্গে তার মন বিনিময়ে বাধা এসে জুটেছে, আর সে বাধা ঘুচোনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? বোধহয় কোনো ব্যাপারে বাণীব্রত ডাক্তার চক্রবর্তীকে ভয় পেত। উপরন্তু হয়তো নীলার প্রেমের সততা সম্বন্ধে সে সন্দেহ করেছিল ইতিমধ্যে। বেশ, তারপর? তখন বাণীব্রত নীলার জীবন থেকে সরে আসতে চেয়েছে। সম্ভবত এই সময়ে ডাক্তার চক্রবর্তী বাণীব্রতকে একেবারে চিরকালের জন্য নীলার জীবন থেকে সরিয়ে দেওয়ার আশায় কোনো রকম ভয় দেখায়। এরপর ডাক্তার চক্রবর্তী নীলাকে নিয়ে উধাও হয়ে গেলেন। বাণীব্রতর জীবনে প্রথম প্রেম এমনি করে একদিন গভীর আঘাত পেয়ে ব্যর্থ হয়ে গেল। তাই ভেনাস অর্থাৎ প্রেমের দেবীর প্রতিমূর্তিকে বাণীব্রত দেখেছে ভাঙা। মূর্তির হাসিটা আর কিছু নয়, বিদ্রূপ। প্রেম যেন বাণীকে হেসে উঠে বিদ্রূপের কষা খাতায় স্থবির করে দিল। দ্বিতীয় স্বপ্নটির বিশ্লেষণ শেষ হলো। প্রণব আবার একবার উঠে বাইরে থেকে ঘুরে এলো। অধ্যাপক ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে ভাবতে লাগলেন স্বপ্ন কথা। একটু পরে প্রণব নিজের চেয়ারে ফিরে এসে বলল, তৃতীয় স্বপ্নটা স্যার, যদি গোড়ার দিকটা সহজ কিন্তু শেষটা বেশ জটিল। এই স্বপ্নটি থেকে আমার বদ্ধমূল ধারণা দাঁড়িয়েছে বাণীব্রত খুনি নয়, ডাক্তার চক্রবর্তীকে সে হত্যা করেনি। বলো শুনি। স্বপ্নটা বাণীর ভাষায় এরকম। প্রণব ডায়েরি তুলে নিয়ে পড়তে লাগল। ট্রেনের কামরা থেকে নামলাম। একটা সুন্দর ছোট্ট স্টেশন। স্টেশনের পাশ দিয়ে একটা পথ। হেঁটে চলেছি আমি। জীবনের চলার পথে আর এক নতুন অধ্যায়ের কথা বলতে চাইছে ও। এ ফ্রেশ স্টার্ট। ঠিক তাই স্যার, বাণীব্রতর জীবনের নতুন পর্ব, তারই কথা। শুনুন স্বপ্নটা। হেঁটে চলেছি। হ্যাঁ, আমি গান শুনতে পেলুম। কে যেন জানলা খুলে ডাকলো আমায়। চেয়ে দেখি সাজ পরা, সিথিমোড় পরা একটি মেয়ে। কত ফুল ফুটে রয়েছে জানালার ধারে। সে ফুলের উপর ভাসছে মেয়েটির মুখ। কি সুন্দর তার হাসি। আমায় সে ডাকল। প্রণব একটু থামল। ডায়েরির পাতা থেকে চোখ তুলে বলল, দেওঘরের বিষয় আর কি, বাণীব্রতর সঙ্গে সুদক্ষিণার পরিচয়। সুদক্ষিণার গান শুনে তার প্রতি আকৃষ্ট হওয়া। সুদক্ষিণাকে আপনি দেখেননি, দেখলে বুঝতে পারতেন। তার প্রকৃতিতে এমন সুন্দর একটা নমনীয় ভাব আছে যা সকলকে মুগ্ধ করে। লক্ষ্য করে দেখুন, গান, ফুল, সিথিমোড়, ব্যবহারিক জীবনে যা সুন্দর, যা আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, সবের মিলন ঘটেছে স্বপ্নে। উপরন্তু আমায় সে ডাকল।
বুঝতে পারছেন, বাণীব্রত এতদিন পরে তার মনের মতো একটি নারীকে আবার খুঁজে পেল। দেওঘরের কথা সুদক্ষিণার কাছে সবই আমি শুনেছি। বাণীব্রত তাকে দেখে বাস্তবিক মুগ্ধ হয়েছিল, ভালোবেসেছিল। ওদের মন জানা জেনেও হয়ে যায় ওই সময়। বুঝতে পেরেছি। তারপর এলাম তার কাছে, খুব ভালো লাগছিল। আমি সেই মেয়েটির কাছাকাছি এসেছি। হঠাৎ দেখলাম ফুলের গাছ মিলিয়ে একটা বীভৎস কুকুরের মুখ ভেসে উঠল। ক্রুদ্ধ গর্জনে সমস্ত জায়গাটা ভরে তুলল। কুকুরটা আমায় দেখতে পেল। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম। মেয়েটির কাছে যাওয়ার জন্য অন্য পথে পা বাড়ালুম। প্রণব ডায়েরির পাতা থেকে চোখ তুলে বলল, এর অর্থ বোধ হয় বাণীব্রত যখন সুদক্ষিণার জীবনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে, নতুন দিনে স্বপ্নে বিভোর হয়ে উঠেছে, তখন হঠাৎ কোনো রকম বাধা এসে জুটল আবার। কি বাধা তা জানি না, সম্ভবত ডাক্তার চক্রবর্তীর আবির্ভাবের ব্যাপারটাই বোঝাচ্ছে। আমারও তাই মনে হয়। প্রণব পড়ে চলল। অন্য পথে পা বাড়ালুম। খানিকটা গিয়ে দেখি সে পথ বন্ধ। একটা লোক খুব বড় একটা দড়ি নিয়ে ঘোরাচ্ছে। কাছে গিয়ে দেখি সেটা দড়ি নয়, ভীষণ বড় সাপ। আমায় দেখে সে দড়িটা আমার দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করতে আমি বাধা দিতে গেলাম। তারপর কি হলো কে জানে, ভীষণ গন্ডগোল আর হইচই। কারা যেন পুলিশ পুলিশ বলে চিৎকার করতে লাগলো। আমি পালাতে লাগলাম। প্রণব ডায়েরি বন্ধ করে অধ্যাপকের মুখের দিকে তাকিয়ে বসে থাকল। দড়ি নিয়ে ঘোরানোয় কি বুঝতে পারো? গোপন ষড়যন্ত্র। দড়ির সঙ্গে বাঁধার অঙ্গাগে একটা সরল সম্বন্ধ আছে। ষড়যন্ত্রের জালে বাণীকে বাঁধার চেষ্টা চলছিল বলে মনে হয়। স্বপ্নে যে লোকটা অদৃশ্য আছে সে যে কে তা বলা মুশকিল। ডাক্তার চক্রবর্তী? সন্দেহ হয় তাকেই বেশি, অন্য কেউ হতেও পারে। তাহলে শেষ পর্যন্ত অনেক বিচার বিবেচনা করে আমার ধারণা হয়েছে বাণী তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাধা দিতে গিয়ে তাকে হিংস্র কোনো আক্রমণ সহ্য করতে হয়। সাপের ভাবগত অর্থ বিচার করলে দেখব আলোচ্য প্রাণীটা আমাদের মনে হিংস্র, নিষ্ঠুর, বিষাক্ত দ্রব্য, বিপদ ও ভয়ের ভাব জাগায়। এখানে সাপ ছুড়ে দিয়ে বাণীব্রতকে ভয় পাওয়ানো এবং হত্যা, এই উভয় চেষ্টাই করা হয়েছে। তবে মনে হয় ভয় ঠিক নয়, সম্ভবত হত্যা করার চেষ্টাই করা হয়েছিল। নয়তো। প্রণব হঠাৎ থেমে গেল। নয়তো? নয়তো কি? অধ্যাপক উদগ্র কৌতূহল নিয়ে জানতে চাইলেন। ডাক্তার চক্রবর্তীর রিভলভারে তিনি নিজেই কি করে আহত হন? প্রণবের কথাটা গভীর রহস্যময় বলেই মনে হলো অধ্যাপকের। তিনি বললেন, ষড়যন্ত্র আর হত্যা করার বিষয়ে তুমি দৃঢ় সংকল্প? আজ্ঞে হ্যাঁ। স্বপ্নে সাপ ডাক্তার চক্রবর্তীর প্রতীকও হতে পারে, এমনকি রিভলভারেরও। এরকম একটা ব্যাখ্যা আমি পড়েছি। তুমি ফ্রি অ্যাসোসিয়েশন করে কিছু উদ্ধার করতে পারোনি? না, আগে যাও বা এক আধ দিন হয়েছে, এখন তাও হয় না। দুজনে নির্বাক হয়ে ভাবতে লাগলেন। অনেকক্ষণ পরে প্রণব বলল, সমস্ত স্বপ্ন মিলিয়ে বিচার বিশ্লেষণ করে আমার ধারণা হয়েছে বাণী ছেলেবেলায় কোনো কারণে একটা ভীষণ রকমের মানসিক আঘাত পায়। সেই আঘাতে তার মনে নিভৃতে বেড়ে উঠেছে। যৌবনে নীলাকে ভালোবেসেও শেষ অবধি তাকে হারাতে হলো, গোপনে বহন করা এই আঘাতের জের হিসেবে। সুদক্ষিণাকে একান্ত করে পেয়েও পাওয়া হলো না, তাও এই আঘাতেরই আর একটা জের। বাণীব্রত আজীবন ভয় পেয়ে গেছে, কাউকে ভয় দেখাতে যায়নি। খুন? না, বাণীব্রত খুন করেনি, তার পক্ষে ওটা নেহাতি বাহুল্য। অধ্যাপক কোনো উত্তর দিলেন না। ইজি চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। প্রণব চিন্তিত মনে চুপ করে বসে থাকল। এক একটি দিনের আয়ু খুব বেশি নয়। বিশেষ কোনো অবস্থায় যথেষ্ট গুরুত্ব আরোপ করে বিচার করলে তবে যেন মনে হয় একটা পুরো দিন, দীর্ঘ 24 ঘন্টা যেন
অনেক, অনেকটা সময়। দুহাত দিয়েও যাকে কুলিয়ে ওঠা যায় না। এ না হলে একটি দিনের আয়ু আর এক মুহূর্তের একটা নিঃশ্বাস এদের পরমায়ু সমানই। চোখের পলকে তার স্থিতি। দিন আসে যায়, দেখতে দেখতে আরও ৮-৯ মাস কেটে গেল। ক্যালেন্ডারের পাতায় আর হাসপাতালের খাতায় দীর্ঘ এই সময়ের হিসেব লেখা থাকল। লেখা থাকল না শুধু বাণীব্রতর জীবনে, তার কাছে বুঝি সময়ের মূল্য শেষ হয়ে গেছে। আজও সেই আগের মতোই দিন কাটছে বাণীব্রতর। বড় রকমের কোনো একটা পরিবর্তন তার হয়নি। নিকট ভবিষ্যতে হবে এমন আশাও করা যায় না। মনের দিক থেকে ব্যবহারে, কার্যকারণ, শৃঙ্খলা বোধ ও অনুভূতির ক্ষেত্রে বাণীব্রত যথেষ্ট উন্নতি লাভ করেছে। সহজে কারোর ধরার উপায় নেই যে মনোবিকারের রোগী। কথাবার্তা, আচরণ স্বাভাবিক, একটা মানুষের যেমনটা হতে পারে বাণীব্রতরও তাই। সেটা স্থায়ী নয়, অস্থায়ী। মাঝে মাঝে হঠাৎ সমস্ত সামঞ্জস্যকে উল্টে পাল্টে বাণীব্রত তার স্বরূপ প্রকাশ করে ফেলে। সম্ভবত বাণীব্রতর সুবিধে এবং ভালোর আশা করেই তাকে পুরনো কেবিন থেকে সরিয়ে হাসপাতালের প্রথম শ্রেণীর স্বতন্ত্র একটি কেবিনে ঠাঁই দেওয়া হয়েছে। এখানকার কড়াকড়ি নিয়মকানুন ওর ওপর থেকে যথাসম্ভব উঠিয়ে স্বাধীন একটা জীবনের যথাসম্ভব ব্যবস্থা করে দিয়েছে প্রণব। বাণীব্রত সে স্বাধীনতা ভোগ করছে অক্ষুণ্ণভাবে। এদিকে সুদক্ষিণের দিন কাটছে মাঝরাতের ছোট স্টেশনের মতো, থেকেও যেন নেই। দরকার পড়লে ওকে জেগে উঠতে হবে, সাড়া দিতে হবে ডাক এলেই। কিন্তু দরকার আর হয় না, ডাক আর আসে না। অপেক্ষায় অপেক্ষায় ও যেন অসাড়। চাকরি গেছে সুদক্ষিণার। মনোহরপুর থেকে পাত্তারি গুটিয়ে ধানবাদ অঞ্চলে কোথায় যেন ও একটা চাকরি আবার খুঁজে নিয়েছিল। এখন এখানেই মাস্টারি করে। নিয়মিত আসে পরেশনাথে, কদিন থাকে আবার ফিরে যায়। পুলিশ থেকে ইতিমধ্যে একটা খবর এলো। মিস্টার ঝাঁ জানালেন প্রণবকে। খবরটা চশমা সংক্রান্ত। ডাক্তার চক্রবর্তীর বসবার ঘরে যে ভাঙা চশমার কাজ পাওয়া যায় এবং এতদিন যা বাণীব্রতর বলে অতি সহজে অনুমান করে নেওয়া হয়েছিল, আসলে সে চশমাটা নীলার। পুলিশ ডাক্তার চক্রবর্তী যে ঘরে মারা যান সে ঘরে বাণীব্রতর হাজির হওয়া সম্বন্ধে একাধিক যেসব স্থূল প্রমাণ পেয়েছিল, তারপর আর সামান্য একটা ভাঙা চশমার কাজ নিয়ে মোটেই তারা মাথা ঘামায়নি। চশমাটা যে তার সেটা শতসিদ্ধ প্রমাণের মতোই ওদের মনে হয়েছে। সাম্প্রতিক তদন্তের ফলে নীলা জানিয়েছে তাড়াতাড়ি ছুটে আসতে গিয়ে তার চশমাটা ভেঙে যায়। চশমার বাকি অংশটুকু কোথায় সে রেখেছে মনে পড়ছে না। তাড়াতাড়িতে কোথায় ফেলেছে কে জানে, মনে করতে পারে না এখন। চিঠিটা পেয়ে প্রণব যেন একটু বেশি উৎসাহিত হয়ে উঠল। একদিন কত রাত কারোর খেয়াল নেই। পূবের হাওয়া আসছিল দমকে দমকে। খাওয়া দাওয়া সেরে বারান্দায় বেতের চেয়ার টেনে বসে গল্প করছিল প্রণব, কুন্তলাদি আর সুদক্ষিণা। গল্প বেশ জমে উঠেছিল। বক্তা কুন্তলাদি, বিষয় ছেলেবেলায় নানা দুষ্টুমির কাহিনী। কি একটা কথায় প্রণবের বুঝে আপত্তি দেখা দিল। আপত্তি জানিয়ে সে বলল, কে বলল মনে নেই? তবে প্রণব তার কথা শেষ না করেই সামনে গেটের দিকে তাকিয়ে থাকল। অন্ধকারে টর্চ জ্বালিয়ে গেট খুলে কে যেন দ্রুত পায়ে এগিয়ে আসছে। সকলে সেদিকে চোখ ফেরাল। বারান্দার কাছাকাছি আসতেই আগন্তুকের টর্চের আলো এসে পড়ল প্রণবদের গায়ে। লোকটা হন্তদন্ত হয়ে বারান্দার নিচে এসে দাঁড়ালো। ডাক্তারবাবু, শীঘ্রই আসুন। গলায় তার উত্তেজনা, হাঁপাচ্ছে লোকটা। হাসপাতাল থেকে ছুটতে ছুটতে আসছে বোঝা গেল। প্রণব চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসেছে। কি হয়েছে কালীচরণ? 2 নম্বর কেবিনের বাবুকে পাওয়া যাচ্ছে না। সে কি বাণীবাবু? আগে হ্যাঁ, বাণীবাবু। তিনি যে কখন হাসপাতাল থেকে চলে গেছেন কেউ জানে না।
প্রণবের চোখের সামনে অন্ধকার আরও ঘন হয়ে এলো। পায়ের তলায় বারান্দাটা যেন হঠাৎ খুব হালকা মনে হলো ওর। হৃৎপিণ্ডটা ঝোড়ো হাওয়ার মতো বেসামাল হয়ে উঠল। সুদক্ষিণাও ততক্ষণে প্রণবের পাশে এসে দাঁড়িয়েছে। কতক্ষণ বাণীবাবুকে পাওয়া যাচ্ছে না, ঠিক করে কেউ বলতে পারছে না। কেউ বলছে বিকেল থেকে, কেউ বলছে সন্ধ্যের পর থেকে। দারোয়ান কি করছিল? প্রণবের গলার স্বর ভীষণ গম্ভীর। আগে এসে দেখেনি। দেখেনি? প্রণব দাঁতে দাঁত চেপে ক্রোধ দমন করল। বড় ডাক্তারবাবুকে খবর দিয়েছ? আগে হ্যাঁ, সিধু গেছে খবর দিতে। প্রণব অস্থিরভাবে পায়চারি শুরু করল। এমন যে হতে পারে সে ভাবেনি, কল্পনাও করেনি। কোথায় গেল বাণীব্রত? কেনই বা গেল? হাসপাতাল থেকে লুকিয়ে পালিয়ে যাওয়ার কী কারণ ঘটল? কিন্তু হাসপাতালে যে একরকম তার জামিন, এবার তো আর পুলিশ ছাড়বে না। বাণীব্রত যে খুনি নয় তার কোনো প্রমাণ আজ পর্যন্ত পুলিশের কাছে পেশ করা হয়নি। এখনও বাণীব্রত নামে হত্যা দায়ের অভিযোগ, তার নামে ওয়ারেন্ট। কি হবে এবার? বাণীব্রতকে যদি খুঁজে না পাওয়া যায়, পুলিশ থেকে সহজে ছাড়বে না তাদের। ওরা নিশ্চয়ই সন্দেহ করবে তাকে, হয়তো প্রমাণ করবার চেষ্টা করবে প্রণব ষড়যন্ত্র করে বাণীব্রতকে সরিয়ে দিয়েছে। কি লজ্জার কথা! ছি ছি ছি! তার নিজের সম্মান, দায়িত্ব, এ হাসপাতালে সুনাম, কুমার বাহাদুরের উঁচু মাথা সব আজ ধুলোর সঙ্গে মিশিয়ে দিল বাণীব্রত। নিজের ওপর অসম্ভব রাগ হতে লাগলো প্রণবের। বাণীব্রতকে অতটা স্বাধীনতা দেওয়া তার উচিত হয়নি। হাসপাতালের খানিকটা কড়াকড়ি নিয়মের মধ্যে রাখলে এমন মারাত্মক কাণ্ডটা ঘটত না। কুন্তলাদি জামা এনে দিলেন। প্রণব কোনো রকমে জামাটা গলিয়ে নিচে নামবার জন্য পা বাড়িয়েছে, দেখে সুদক্ষিণাও তার পাশে এসে দাঁড়িয়েছে। তোমার সঙ্গে আমিও যাব, সুদক্ষিণা দৃঢ় কণ্ঠে বলল। প্রণব বারণ করতে যাচ্ছিল, হঠাৎ কি ভেবে শেষে বলল, বেশ চলো। ওরা বারান্দা থেকে নেমে অন্ধকারে মিলিয়ে গেল। কুন্তলাদে নির্বাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকলেন পাথরের মতো। হাসপাতালে এসে প্রণব দেখল ডাক্তার গুপ্ত ততক্ষণে পৌঁছে গেছেন। বাণীব্রতর কেবিনের সামনে জনাকতক নার্স আর চাকর দারোয়ানদের ভিড়। ডাক্তার গুপ্তকে রাখতে প্রণব কোনোদিনই দেখেনি, আজ এই প্রথম দেখল। শান্ত, মৃদু, হাস্যসিক্ত স্বর আর নয়। রাগে তার সমস্ত মুখখানা আগুন ধরা উনুনের আঁচের মতো লাল টকটকে হয়ে উঠেছে। থরথর করে কাঁপছেন তিনি। কর্কশ, তিক্ত, কঠিন হয়ে উঠছে তার কণ্ঠস্বর। জেরা করে ধমকে একসার করছেন। প্রণব এসে দাঁড়াতে ডাক্তার গুপ্ত বললেন, প্রণব, কালকে এদের একধার থেকে সব দূর করে তাড়িয়ে দেবে। আমার হাসপাতালে দায়িত্বজ্ঞানহীন কতগুলো অপদার্থ ভূত পুষতে আমি রাজি নই। প্রণব সে কথার কোনো জবাব না দিয়ে প্রথমেই কেবিনের মধ্যে ঢুকে পড়ল। টিপয়ের উপর বাণীব্রতর খাবার ঢাকা দেওয়া পড়ে রয়েছে, জানালা ভেজানো। টেবিলের উপর টুকিটাকি জিনিস, দু একটা বই অগোছালো হয়ে পড়ে আছে। টেবিলের ওপর থেকে প্যাটখানা টেনে নিল প্রণব, পাতা উল্টালো। সবুজ কাগজের ওপর কোথাও একটি কালির আঁচড় নেই। বাইরে এসে প্রণব বলল, 2 নম্বর কেবিনে খাবার দিয়ে গেছে কে? শিবনাথ কই? শিবনাথ ভিড়ের মধ্যে ছিল না। মিসেস নাগ বলল, ও বোধ হয় মিস দত্তর বাড়িতে আছে। কেন? আজকাল রাত্রিতে ও ওখানেই থাকে, রান্নাবান্না করে। বিশ্বনাথকে ডাকতে পাঠানো হলো। ডাক্তার গুপ্ত বললেন, স্টেশনে আমি লোক পাঠিয়েছি, যদি কোনো খোঁজখবর পাওয়া যায়। পুলিশেও একটা তার পাঠানো দরকার। প্রণব কথাটা ভেবে দেখেছে, কিন্তু তার পাঠাবার আগে নিজেদের একবার চেষ্টা করে দেখা উচিত। প্রণব বলল, দেখি একবার চেষ্টা করে, না হলে কাল তার করে দেব। অনেকক্ষণ থেকেই তৃপ্তি দে কি একটা কথা বলবার জন্য উসখুস করছিল। তার দেখে চোখ পড়তে প্রণব বলল, আপনি কিছু বলবেন?
ঢোক গেলে তৃপ্তি অস্পষ্টভাবে জবাব দিল, বাণীব্রত বাবুকে আমি দেখেছি বোধ হয়। কখন, কোথায় দেখেছেন? সন্ধেবেলা, আমি তখন হাসপাতালে আসছিলুম। মিস দত্তর সঙ্গে বাণীব্রত বাবুর মতোই একজনকে চলে যেতে দেখেছি মাঠের রাস্তা ধরে। আমার একবার মনে হয়েছিল ভদ্রলোক বাণীব্রত বাবু, তারপর আর। দেখেছ তো এতক্ষণ বলনি কেন? ডাক্তার গুপ্ত ধমকে উঠলেন। তৃপ্তির কথায় প্রণব যেন আলো দেখতে পেল। বাণীব্রতর পলায়নের একটা কারণ অস্পষ্টভাবে জানা গেল এতক্ষণে। পলকের জন্য ও একবার সুদক্ষিণার মুখের দিকে তাকিয়ে নিল। খোদাই করা মূর্তির মতো মুখের সমস্ত রেখাগুলো কঠিন ও প্রখর হয়ে উঠেছে। বিশ্বনাথকে যে লোকটা খুঁজতে গিয়েছিল ফিরে এসে সে জানালো বিশ্বনাথ নেই। মিস ডোরা দত্তর কোয়ার্টার অন্ধকার, ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না। এদিকে স্টেশন থেকেও লোক ফিরে এলো। মাস্টারবাবু বলেছেন হাসপাতালের লোকজন কাউকে তিনি স্টেশনে দেখেননি। তাছাড়া রাত 9:30টার প্যাসেঞ্জার গাড়ি এখনও আসেনি। ভীষণ দেরি করছে আজ। কোথা যেন লাইনের গোলমাল হয়েছে। সন্ধ্যা থেকে সারা রাত পরেশনাথ স্টেশনে থামে এমন দ্বিতীয় কোনো গাড়িও নেই যাওয়া আসার। কেউ যদি এসেও থাকে পালাতে পারবে না। মাস্টারমশাই চোখ রাখবেন, ট্রেনে চড়ে কেউ যেন পালাতে না পারে। সব শুনে প্রণব বলল, মিস দত্তর সঙ্গে বাণীবাবু চলে গেছেন দেখছি, তবে পালিয়ে খুব বেশি দূর ওরা যেতে পেরেছে বলে আমার মনে হয় না। কোথায় গেছে, কেনই বা গেল, আমি তো কিছু বুঝতে পারছি না। যাওয়ার পথ তো মাত্র দুটো, হয় স্টেশন না হয় পাহাড়ের পাশ দিয়ে জঙ্গলের যে রাস্তাটা উত্তর দিকে চলে গেছে সেটা। এছাড়া যাবেই বা কোথায়? গাঙ্গুলিবাবু সিধুকে নিয়ে স্টেশনে গিয়ে অপেক্ষা করুন, আমরা জঙ্গলের রাস্তা ধরে খোঁজ করি গে। তাই ভালো, আমার গাড়ি আর বন্দুক টানতে পাঠিয়ে দাও। বন্দুক? পাহাড়ের পাশটা গরমকালে নিরাপদ নয়। সিজারকেও যেন আনে। সিজার তার গ্রেহাউন্ড কুকুরটার নাম। ডাক্তার গুপ্তের শিকারের শখ ছিল, ব্যবস্থাও ছিল তাই সব রকমের। কালীচরণ ছুটল ডাক্তার গুপ্তের বাংলোয়। মিনিট 20 মধ্যে তৈরি হয়ে গাড়িতে উঠে বসল প্রণব, ডাক্তার গুপ্ত আর কালীচরণ। সুদক্ষিণা উঠতে যাচ্ছিল, বাধা দিয়ে প্রণব বলল, তুমিও যাবে? জায়গাটা কিন্তু ভালো নয়। আমায় যেতে হবে। সুদক্ষিণের কণ্ঠস্বর অনমনীয়। না গেলে পারতে। প্রণব দ্বিতীয়বার তার আপত্তি জানালো। এসো। ডাক্তার গুপ্ত কি বুঝে সুদক্ষিণাকে ডেকে নিলেন। বললেন প্রণবকে, ওর যাওয়াই ভালো। আর কোনো বাক্য ব্যয় না করে প্রণব গাড়িতে স্টার্ট দিল। পাহাড়ে এবড়োখেবড়ো গাছপালা ভরা পথ দিয়ে ছুটে চলল গাড়িখানা। অন্ধকার ঘন অরণ্য আলোয় চিরে স্তব্ধ পারিপার্শ্বিককে যান্ত্রিক গর্জনে বিক্ষুব্ধ করে এগিয়ে যাওয়ার মধ্যে কোথায় যেন একটা বর্বর স্বাদ আছে। সে স্বাদের স্পর্শ পেয়ে প্রণব বুঝি ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল। তার হাতের স্টিয়ারিং আর পায়ের ব্রেক বেসামাল হয়েও হয় না। গাছের ধাক্কা ফসকে ঝাঁকুনি খেয়ে বাঁক নেয় হঠাৎ, আবার ছুটে চলে। মাঝরাতে এ উৎপাত ভালো লাগে না বনচর জন্তুদের। তীব্র চিৎকার উঠে মাথার উপর, পাখা ঝাপটানোর রাশিকৃত শব্দ, আশেপাশে পলাতক শিয়াল আর বন্য কুকুরের ভীতার্ত আর্তনাদ। থেকে থেকে সিজারও গর্জন করে ওঠে। ভয় পেয়েছে এরা, প্রণব ভাবে মুহূর্তের জন্য। আর তারপরে কেমন একটা অব্যক্ত আনন্দ ওর গতির নেশাটাকে উগ্র করে তোলে। দেখতে দেখতে প্রায় 1.5 মাইল পথ এগিয়ে এসে একটা ফাঁকা মাঠের মধ্যে প্রণব গাড়ি থামালো। থামালে যে? প্রশ্ন করলেন ডাক্তার গুপ্ত। ওই যে খাপড়ার বাড়িটা দেখছেন, ওটা প্রসাদ রায়ের কাঠগোলা। লোকজন 2-4টে থাকে, ওদের কাছ থেকে খোঁজ নিয়ে আসি যদি কেউ বাণীদের দেখে থাকে। এসো কালীচরণ। প্রণব কালীচরণকে ডেকে নিয়ে গেল। সুদক্ষিণা দেখল টর্চের আলোয় পথ দেখে দেখে ওরা এগিয়ে যাচ্ছে।
ডাক্তার গুপ্ত সিগারেট ধরিয়ে চুপ করে বসে ভাবতে লাগলেন। একটু পরে হঠাৎ সুদক্ষিণা বলল, দূরে ওগুলো কি? কোনটা? ওই যে সার বাতি জ্বলছে। ও, বাতি মনে হয়, যেন দূরে কেউ হাজার হাজার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, নয়? ঠিক সেরকম। ওগুলো কিন্তু প্রদীপ নয়। গরমকালে সরকারি ফরেস্ট অফিস থেকে পাহাড় জঙ্গল পরিষ্কার করবার জন্য আগুন জ্বালিয়ে দেয়। গাছপালা সব পুড়ে যাবে না? অতল বিস্ময় সুদক্ষিণার গলায়। না, পুড়বে কেন? বনের কোনো ক্ষতি হয় না। বন পরিষ্কার করবার জন্যই সরকারি ব্যবস্থা এটা। সুদক্ষিণা চুপ করে সামনের দিকে তাকিয়ে থাকল। পাহাড় তাহলে এখনো অনেক দূর? অনেক দূরই তো। বাণীব্রত তার কাছ থেকে আজ এমনি অনেক দূরে চলে গেল। ডোরার সঙ্গে গেছে বলে যত না দুঃখ, তার চেয়ে বেশি দুঃখ প্রণবের এত ঐকান্তিক পরিশ্রম ও প্রীতিকে সে অনায়াসে উপেক্ষা করে চলে গেল। নিজের জন্য কিছু বলবার আর নেই সুদক্ষিণার। প্রচণ্ড একটা বিস্ময় ও ক্ষোভ তার অবশ্য প্রথমে হয়েছিল বাণীব্রতর পালিয়ে যাওয়ার খবর শুনে। এখন তা পুড়ে নিভে ছাইচাপা পড়ে গেছে। পালিয়ে যাওয়া যায় স্বভাব, তাকে সুদক্ষিণা কতদিন ধরে রাখতে পারে? কিন্তু এই কথা কেন ভাবছে সে? এমনও হতে পারে ডোরায় বাণীব্রতকে ভুলিয়ে নিয়ে পালিয়ে গেছে কোনো স্বার্থসিদ্ধির আশায়। যদি তাই হয়, তবু বাণীব্রত কেন যাবে? প্রণব, হাসপাতাল, সুদক্ষিণা, এরা কি কেউ নয়? কিন্তু ও যে পাগল। পাগল পাগল তো কি হয়েছে? এই এক কথা। দোষ ত্রুটি ঢেকে নেওয়ার একটা মস্ত বড় সুবিধে। প্রায় ছুটতে ছুটতে প্রণবরা ফিরে আসছে। সেদিকে তাকিয়ে সুদক্ষিণার বুকটা অকস্মাৎ কেঁপে উঠল। ডাক্তার গুপ্ত বললেন, কোনো খবর টবর পেল নাকি ওরা? একটু পরে প্রণব গাড়ির সামনে এসে দাঁড়ালো। এক লাফে সিটে বসে প্রণব বলল, যা ভেবেছিলাম স্যার। পাহাড়ের প্রায় কাছ বরাবর পুকুরধারের পাশে যে ভাঙা ডাকবাংলোটা আছে, ফরেস্ট অফিসাররা আগে যেখানে থাকতো, সেখানে ওরা গেছে বলে মনে হয়। কেউ দেখেছে নাকি? আগে হ্যাঁ, কাঠগোলার লোক সন্ধ্যের মুখে ফেরবার সময় একটি মেয়েও দুটি লোককে ওদিক পানে যেতে দেখেছে। দেখে সে খুব অবাক হয়েছিল। সে ভেবেছে ওরা বুঝি শিকার করতে বেরিয়েছে। মেয়ে মানুষ দেখে পুরোপুরি আবার তা বিশ্বাস করতেও পারেনি। আমি গিয়ে দেখি কাঠগোলা এ নিয়ে রীতিমতো আলোচনা ও বচসার তখনও শেষ হয়নি। গাড়িতে স্টার্ট দিয়ে প্রণব বলল, শুনলাম কদিন থেকে একটা ভাল্লুক বেরিয়েছে এদিকে। সুদক্ষিণের বুকটা ছাঁত করে উঠল। ডাক্তার গুপ্ত পাশে রাখা বন্দুকটায় হাত দিয়ে ধীরে ধীরে বললেন, বেশ ভয়ের ব্যাপার। পালিয়ে ওরা এমন জায়গায় কেন এলো কে জানে। ডাক্তার গুপ্তের কথা শেষ হওয়ার আগেই গাড়ি আবার চলতে শুরু করল। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল করের লেখা একটি রহস্য উপন্যাস হ্রদ। আজ শুনলেন উপন্যাসটির 7ম পর্ব।